আমি শিহাব, দেশের বাইরে পড়াশোনা করছি। ভাইয়ার বিয়ে উপলক্ষে ছুটি নিয়ে দেশে এসেছি। কিছুদিন থেকেই চলে যাব। আজকে আমার বড় ভাইয়ের বিয়ে, সেই উপলক্ষে বাড়িতে বিশাল আয়োজন। অনেক আত্মীয় স্বজনরা এসেছেন। আমি আর আব্বু মিলে সব কিছু দেখাশোনা করছি। বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা, কোনো কিছুর কমতি কি মানা যায়? বরযাত্রী নিয়ে বের হব এখন। আমি একটা নেভি ব্লু শার্ট আর কালো প্যান্ট পরলাম। বড় ভাইয়ের বিয়ে বলে কথা, হ্যান্ডসাম তো লাগতেই হবে। বরের গাড়িতে সবাইকে উঠিয়ে আমি ড্রাইভিং সিটে বসলাম। গাড়ি আমি চালাবো। ঠিকানা অনুযায়ী আসলাম কনের বাড়িতে। এর আগে আমি কখনো আসিনি এবং কি নতুন ভাবিকেও সরাসরি দেখিনি। গাড়ি পার্কিং করে ভাইয়াকে নিয়ে ভেতরে যেতে লাগলাম। তখনই একদল চাঁদাবাজি গেট ধরল চাঁদার জন্য, তাও আবার মাইয়া চাঁদাবাজ। বুঝতে পারলাম সবগুলো ভাইয়ার শালাশালি। ওদের থেকে একজন বলে উঠল, গল্পের নায়িকা, 50,000 টাকা না দিলে গেট ছাড়া হবে না, টাকা দিন, বউ নিন। আমি এবার রেগে গিয়ে বললাম, টাকা কি হাতের মোয়া নাকি যে বললেন আর পেয়ে যাবেন? ও হ্যালো, আপনি কে? হ্যাঁ, আমরা আমাদের দুলাভাইয়ের সাথে কথা বলছি। আমি আপনাদের সেকেন্ড দুলাভাই। মানে কি? মানে আপনাদের বোন আমার ভাবি, সেই হিসেবে আমিও আপনাদের দুলাভাই। আছে শখ কত, চাঁদের সাথে পাদের তুলনা। এসব ভাওতাবাজি বাদ দিয়ে টাকা দিন, নয়তো গেট ছাড়া হবে না। 5,000 দিচ্ছি, ওইটা নিয়ে গেট ছাড়েন। কি? মাত্র 5,000? অসম্ভব। 50,000 থেকে 1 টাকাও কম হবে না। নিলে নেন, না হলে পথ ছাড়েন। পথ তো ছাড়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরাও টাকা দিব না। দেখি কি করতে পারেন আপনারা। এভাবে অনেকক্ষণ কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে বড়রা আসলো। তারপর দুপক্ষের কথা মতো 10,000 দেওয়া হলো। আমরা একটা ডেভিল মার্কা হাসি দিয়ে গেট দিয়ে ঢুকলাম। মেয়েগুলো রাগী দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল। বিয়ের সব ফর্মালিটিস চলছে। আমি ও আমার বন্ধুরা খাওয়া দাওয়া করে আড্ডা দিচ্ছিলাম। তখন কয়েকটি মেয়ে আমাদের কাছে মিষ্টি আর দই নিয়ে আসলো। সাথে লিজাও আছে। এসে আমাদের সাথে অনেক সুন্দরভাবে কথা বলতে লাগলো। বিষয়টি আমার অনেক খটকা লাগলো। এরা তো এত ভালো ব্যবহার করার মানুষ নয়, নিশ্চয়ই ঘাবলা আছে। লিজা এসে বলল, এই নেন বিআই সাহেবরা, গরমে হয়তো অতিষ্ঠ হয়ে গেছেন, তাই আপনাদের জন্য স্পেশাল মিষ্টি আর দই নিয়ে এসেছি। ধন্যবাদ, কিন্তু আমার লাগবে না, নিয়ে যান এইগুলো। এত কষ্ট করে যত্ন করে নিয়ে আসলাম আর এই মূল্য দিলেন? পাশে থাকা আমার হারামি বন্ধুগুলা যেন একদম মমের মতো গলে যাচ্ছে। আমার বন্ধু সিয়াম বলল, আরে বেটা, এমন করছিস কেন? দেখ বিয়ান কত কষ্ট করে আমাদের জন্য মিষ্টি আর দই নিয়ে আসছে, একটু তো খেয়ে দেখবি। আমি বললাম, তোরাই খা, আমার পেট ভরা। তারপর সবগুলো পাগলের মতো দই আর মিষ্টি খেলো। আমাকে অনেক জোর করলো মেয়েগুলো, কিন্তু আমি খেলাম না। আমার সন্দেহ নিশ্চয়ই ওদের কোনো খারাপ মতলব আছে। যেটা ভাবছিলাম সেটাই। সবগুলো খেয়ে পেটের ব্যথায় কাতরাতে লাগলো। সবগুলো বাথরুমের দিকে দৌড়াতে লাগলো। এটা দেখে মেয়েগুলো হাসতে হাসতে শেষ। আমি রাগ হয়ে বললাম, এটা কি হলো? আপ্যায়ন। এটা কোন ধরনের আপ্যায়ন? ফাজলামোর একটা লিমিট থাকে। আমাদের কি দোষ বলেন? তখন যদি আমাদের দাবিটা মেনে নিতেন তাহলে আজকে এটা হতো না। এর ফলাফল অনেক খারাপ হবে, দেখে নিয়েন। বলেই আমি হনহন করে সেখান থেকে চলে গেলাম। তারপর একটা গাড়ি করে সবগুলোকে বাসায় পাঠিয়ে দিলাম। বিয়ের সব নিয়মকানুন শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ড্রাইভিং সিটে বসলাম। পেছনে ভাইয়া ভাবি আর আমার পাশের সিটে ভাবির বোন লিজা। দেখেই মেজাজটা খারাপ হয়ে গেল। রাস্তায় না জানি আবার কোন কাণ্ড করে বসে। পুরো রাস্তা কেউ কারোর সাথে কথা বললাম না। বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত। সেই সুযোগে আমি লিজাকে খুঁজতে লাগলাম। দেখলাম আমার কাজিনদের সাথে বসে আড্ডা দিচ্ছে, তাই আমি আর সেখানে গেলাম না, বাহিরে চলে আসলাম।
আগামীকাল ভাবিদের বাসা থেকে মেহমান আসবেন, তাই বৌভাত অনুষ্ঠানের আয়োজন চলছে। আমি সেদিকে তদারকি করতে লাগলাম। সেই ব্যস্ততায় লিজার সাথে কথা বলা হয়নি। পরের দিন সকাল থেকে কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আর কিছুক্ষণ পর মেহমানরা আসবেন। আমি এক ফাঁকে গিয়ে গোসল করে একটা পাঞ্জাবি পরে নিলাম। তারপর আবারও কাজে লেগে পড়লাম। একটু পর মেহমানরা চলে আসলেন। আমি ও আমার বন্ধুরা মিলে তাদের দেখাশোনা করছি। তারপর স্টেজ থেকে ডাক আসলো, ফ্যামিলি ফটোশ্যুট করা হবে, তাই যেতে। আমি গিয়ে দেখি সেখানে আমাদের ও ভাবিদের পরিবারের সবাই উপস্থিত। দুই পরিবারের একসঙ্গে ছবি তোলা হবে স্মৃতি হিসেবে। আমার চোখ গেল লিজার দিকে। সে হালকা নীল রঙের একটা জর্জেট শাড়ি পরেছে। দেখতে যে কি সুন্দর লাগছে বলার বাহিরে। মনে হচ্ছে এবার প্রেমে পড়েই যাব। তারপর তওবা করলাম, না না, ওসবে যাওয়া যাবে না, জীবন বরবাদ হয়ে যাবে। তারপর আমি ভাবির পাশে গিয়ে দাঁড়ালাম, লিজা ভাইয়ার পাশে। তারপর কিছু ছবি তোলা হলো। আমি স্টেজ থেকে নেমে অন্যদিকে চলে গেলাম। প্রায় অনেক মেহমানরা চলে গিয়েছেন, শুধুমাত্র কয়েকজন। তারা ভাইয়া আর ভাবিকে নিয়ে যাবে। আমাকে ভাইয়া অনেকবার বলল যেতে, কিন্তু আমি মানা করে দিই। তখন ভাবি আর লিজা আসলো। ভাবি এসে বললেন, কি ব্যাপার শিহা, তুমি নাকি আমাদের সাথে যাবে না? না ভাবি, যেতে পারবো না, আমার কিছু কাজ আছে। কি এমন কাজ? 2টা দিনেই তো ব্যাপার। দেখো, তোমাকে যেতেই হবে, না হলে কিন্তু আমিও যাব না। আরে এটা কেমন কথা? আমার সাথে তোমার না যাওয়ার কি সম্পর্ক? তখনই লিজা বলে উঠল, বাদ দাও আপু, তোমার দেবর হয়তো ভয় পাচ্ছেন আমাদের বাড়িতে যেতে। আমি ভ্রুকুচকে বললাম, ভয় কেন পাবো? না মানে যদি বিষ মিশিয়ে খাইয়ে দিই সেই ভয় হয়তো। এই লিজা, কি সব বলছিস? চুপ থাক। বলতে দাও ভাবি, তোমার বোনের এখন সময় ভালো। আর শোনো, আমি কাউকে ভয় পাই না, ওকে? তাহলে চলুন, দেখবেন এমন আপ্যায়ন করবো যে আর আসতে চাইবেন না। এই তুই চুপ থাক। ভাই তুমি চলো তো, ওর কথায় কান দিও না। তারপর ভাবির কথায় রাজি হলাম। আর ভাবলাম সেই সুযোগে যদি লিজাকে কিছু একটা শিক্ষা দিতে পারি। লিজাদের বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমাকে লিজার এক কাজিনের সাথে একটা রুম দেওয়া হলো থাকার জন্য। ফ্রেশ হয়ে বাহিরে নিচে উঠানে গেলাম। দেখলাম সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমিও গিয়ে বসলাম। একটু পর লিজা সবার জন্য চা নিয়ে আসলো। একে একে সবাইকে চা দিয়ে শেষে এসে আমাকে দিল। এই নেন বিয়াই, আমার হাতের স্পেশাল চা। আমি চা নিতে নিতে বললাম, কেন, এমন কি দিয়ে বানিয়েছেন যার কারণে স্পেশাল? একবার খেয়ে তো দেখুন, একবার খেলে বারবার খেতে চাইবেন। আমি চা হাতে নিয়ে বসে রইলাম। খাবো কি খাবো না, যদি উল্টাপাল্টা কিছু মিশিয়ে থাকে। দেখলাম সবাই চায়ে চুমুক দিয়ে প্রশংসা করতে লাগলো। আমিও আর কিছু না ভেবে একটা লম্বা চুমুক দিলাম। চুমুক দিয়ে আমি বসে আছি চা মুখে নিয়েই। মনে হচ্ছে যেন পৃথিবী থেকে মঙ্গল গ্রহে চলে এসেছি। আমি মুখ থেকে সাথে সাথে চা ফেলে দিলাম। তারপর এক দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে পানি খুঁজতে লাগলাম। আমার দৌড়ানি দেখে সবাই আমার পিছু পিছু আসলো কি হয়েছে জানার জন্য। আমি ভাবিকে বললাম পানি দিতে। ভাবি তাড়াতাড়ি ফ্রিজ থেকে পানি নিয়ে আসলো। আমি ঢকঢক করে পুরো 1 বোতল পানি খেলাম। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এটা দেখে সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি কিছু না বলে লিজার দিকে তাকালাম। দেখলাম সে চুপসে গেছে। তারপর রাগ দেখিয়ে রুমে চলে গেলাম। ভাবি লিজাকে অনেকবার জিজ্ঞেস করলো চায়ে কি মিশিয়েছে, কিন্তু সে না করে বলে যে কিছুই করেনি। আসলে লিজা যে চা দিয়েছে সেটা কখনো নর্মাল চা না, নাগা মরিচ দিয়ে বানানো চা। তাই ঝালে আমার মুখ পুড়ে যাচ্ছে। আমি রুমে এসে আরও পানি খেতে লাগলাম। মুখ জ্বলছে ঝালে আর চোখ জ্বলছে রাগে। একটু পর লিজা প্লেটে করে মিষ্টি নিয়ে আসলো। এসে আমাকে দিয়ে বলল, এই নিন, এটা খান। আমি রাগ দেখিয়ে বললাম,
এখন কি বিষ মিশিয়ে এনেছেন খাওয়ানোর জন্য? এতটুকুতে শান্তি হয় না আপনার? কি এমন ক্ষতি করেছে আপনার? ওই দিন আমার বন্ধুদের সাথে আর আজকে আমার সাথে। আসলে আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আই অ্যাম সো সরি, আমি বুঝতে পারিনি এতটা হয়ে যাবে। আমি তো শুধু একটু ফাজলামো করছিলাম। এভাবে কেউ ফ্যাজলামো করে? ফাজলামোর একটা লিমিট থাকে, যেইটা আপনি ছাড়িয়ে গেছেন। সব না হয় বাদ দিলাম, তাই বলে নাগামরিচের চা? আর কিছু পাননি? সরি বললাম তো, বুঝতে পারিনি এমনটা হবে। সত্যি দুঃখিত, আর এমন হবে না। এই নেন, মিষ্টিটা খান, ঝালটা কমে যাবে। বললাম তো খাবো না। আবার কি মিশিয়ে এনেছেন আল্লাহ ভালো জানেন। আচ্ছা ওয়েট, বিশ্বাস হচ্ছে না তো আমি একটা খেয়ে দেখাচ্ছি। বলেই একটা মিষ্টি খেলো লিজা। তারপর আমার দিকে এগিয়ে বলল, এই নেন, এবার তো খান। আমিও খেয়েছি, কিছুই হয়নি। আমি একটা মিষ্টি নিলাম। খাওয়ার পর ঝাল অনেকটাই কমেছে। লিজা আবারও বলল, ঝাল কমেছে? হুম। আর রাগ? না। আচ্ছা বলুন, কি করলে আপনার রাগ কমবে? আমি সেটাই করব। বলতে বললে করবেন? অবশ্যই করব। যতই হোক আপনি আমাদের বাড়ির অতিথি। অতিথিরা রাগ করে চলে যাবে সেটা তো হবে না। আপনি বলুন কি করতে হবে। সত্যিই তো করবেন? হ্যাঁ, আপনি বলুন। আমি কিছুক্ষণ ভেবে বললাম, ঠিক আছে, ক্ষমা করতে পারি, একটা শর্তে। কি শর্ত? আমাকে কালকে আপনাদের গ্রাম ঘুরিয়ে দেখাতে হবে। এই ব্যাপার মাত্র? কখন দেখবেন বলুন? সকালবেলা গেলে কেমন হয়? ঠিক আছে, সকালে এসে আমি আপনাকে ডেকে নিয়ে যাব। এই বলে লিজা চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা লিজা এসে দরজায় টোকা দিল। আমি ঘুম ঘুম চোখে দরজা খুললাম। এখনো ওঠেননি? একটু ওয়েট করো, 5 মিনিটে ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে আমি, লিজা আর লিজার একটা কাজিন বের হলাম ঘুরতে। অনেক সকাল হওয়ায় রাস্তাঘাটে তেমন মানুষ নেই। রাস্তা দিয়ে হাঁটছি, পাশে একটা ছোট নদী, চারিদিকে প্রচুর বাতাস। অনেক ভালো লাগছে হাঁটতে। শেষ যে কবে এমন পরিবেশ পেয়েছিলাম মনে নেই। বিদেশ থেকে এসে অনেক দিন পর আবারও সেই বাতাস গায়ে লাগছে। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূরে চলে এসেছি। সামনে দেখলাম একটা ছোট চায়ের দোকান। তেমন ভিড় না থাকায় আমরা সেখানে গিয়ে চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। উঠলাম একদম জোহরের নামাজের পর। লিজা এসে ডেকে গেল খাওয়ার জন্য। দুপুরে খাওয়া শেষ করে আমি একটু বিশ্রাম নিয়ে আমি ব্যাগ গোছাতে লাগলাম। এটা দেখে লিজা এসে বলল, কি ব্যাপার, আপনি ব্যাগ গোছাচ্ছেন কেন? কোথায় যাবেন? বাসায়। কেন? আপনাদের না 2 দিন থাকার কথা? ভাইয়া আর ভাবি থাকবেন। আমার জরুরি কাজ আছে, তাই যেতে হবে। বলেই আমি ব্যাগ গোছাতে লাগলাম। লিজা একটু মন খারাপ করে রুম থেকে বের হয়ে গেল। আসার সময় সবাই অনেক জোর করলো থাকতে, কিন্তু আমি কাজের বাহানা বলে চলে আসলাম। এর পরের দিন ভাইয়া আর ভাবিও চলে আসেন, কিন্তু এবার আর লিজা আসেনি। কিন্তু প্রায়ই তার সাথে ফেসবুকে কথা হতো। একটা সময় প্রায় আমাদের মাঝে ভালো বন্ধুত্ব হয়ে যায়। লিজাকে আমার ভালো লাগতে শুরু করে। বিষয়টি ভাবি বুঝতে পেরে সরাসরি আমার সাথে কথা বলেন। আমিও সব কিছু বলে দেই, মনে যা ছিল। তারপর ভাবি বললেন সবার সাথে কথা বলবেন, কিন্তু আমি বলি যে আগে লিজার সাথে কথা বলতে। সবার আগে তার মতামতটা জানা প্রয়োজন, সে আমাকে পছন্দ করে কিনা। প্ল্যান করে একদিন আমি আর ভাবি লিজাকে একটা রেস্টুরেন্টে ডাকি। লিজা আসলো। তারপর আমি খাবারের অর্ডার দেওয়ার কথা বলে উঠে যাই, আর ভাবিকে ইশারা দিয়ে বললাম সে যেন শুরু করে। তারপর ভাবি লিজাকে উদ্দেশ্য করে বললেন, তোর সাথে কিছু জরুরি কথা বলার জন্য তোকে ডেকেছি। কি কথা আপু? যা জিজ্ঞেস করব সঠিকটা বলবি। আরে কি হয়েছে বলবে তো? শিহাবকে তোর কাছে কেমন লাগে? কেমন লাগে মানে? মানুষের মতোই তো লাগে। দেখ লিজা, সব কিছু নিয়ে ফাজলামো করবি না, আমি সিরিয়াস। মানে কি নিয়ে সিরিয়াস? তুই কি শিহাবকে পছন্দ করিস?
কি হিসেবে? গাধীর মতো প্রশ্ন করিস না তো। তুই এত ছোট বাচ্চা না যে কিছু বুঝিস না। আজব, আমার কি দোষ? তুমি বুঝিয়ে না বললে কিভাবে বুঝবো? ঠিক আছে, আমি ক্লিয়ারলি সব বলছি। শিহাব তোকে পছন্দ করে। কথাটা শুনে চমকে গেল লিজা। তারপর ভ্রুকুচকে বলল, হোয়াট? হ্যাঁ, শিহাব নিজেই বলেছে আমাকে। আর আজ তোকে এখানে ডেকেছি তোকে জিজ্ঞেস করতে। এখন সত্যি করে বল, তুই শিহাবকে পছন্দ করিস কিনা? এটা কেমন কথা আপু? আমি ওনাকে ওই রকম ভাবে ভেবে দেখিনি কখনো। বেয়াই লাগে সেই হিসেবেই কথা বলেছি, না হলে বলতাম না। আর এখন তুমি এসব বলছো? কেন? শিহাবের মাঝে খারাপটা কোথায়? পড়াশোনা আছে, বাহিরে থাকে, দেখতেও মাশাল্লাহ, আর ভালোও। তাহলে সমস্যা কোথায়? দেখো আপু, এসব টাকা, চেহারা, স্মার্টনেস আসল না। দুটো মনের মিল হচ্ছে আসল। একজন আরেকজনের প্রতি অনুভূতি থাকাটা আসল। আর আমি শিহাব ভাইয়াকে নিয়ে ওইসব কখনোই ভাবিনি। উনিও আমাকে কখনো বুঝতে দেননি। তাহলে এখন তুই কি করতে চাস? এখানে করা বা না করার কি আছে? এটা কখনোই সম্ভব না, তুমি তাকে বোঝাও। একবার ভেবে দেখ বিষয়টা। আমি কিচ্ছু ভাবতে চাই না, তুমি সরাসরি ওনাকে মানা করে দাও, এটাই ব্যাস। তাহলে আর কি করার? কিন্তু ছেলেটা আসলেই অনেক ভালো। আমি খাবার নিয়ে আসলাম। দেখলাম লিজা মুখ মলিন করে বসে আছে। ভাবিও কেমন মুখটা করে রেখেছেন। আমি খাবারগুলো টেবিলে রাখতেই লিজা উঠে চলে গেল। আমার বুঝতে বাকি রইল না কিছু। আমি ভাবিকে আর কিছুই জিজ্ঞেস করলাম না, কারণ উত্তরটা ওনার মুখ দেখেই বুঝে ফেলেছি। তারপর আমি বাসায় চলে আসি। দেখতে দেখতে প্রায় 18 দিন চলে গেল। আমার চলে যাওয়ার সময় চলে এলো। এই কয়দিনের ভেতর আমি একদিনও লিজাকে আর মেসেজ দেইনি, সেও দেয়নি। আস্তে আস্তে সব গোছাতে লাগলাম। আর মাত্র একদিন দেশে আছি, আবার কবে ফিরবো জানি না। আমার সাথে দেখা করতে আমার কিছু আত্মীয়রা এসেছেন, ভাবির বাড়ি থেকেও অনেকে এসেছেন, কিন্তু লিজা আসেনি। ভাবি নিশ্চয়ই বলেছেন আমার চলে যাওয়ার কথা, কিন্তু সে আসলো না। এটা দেখে মনটা আরও খারাপ হয়ে গেল। সাথে মনে জমল কিছুটা অভিমান। প্রেম হোক বা না হোক, দেখে গেলে কি এমন ক্ষতি? আগামীকাল সকাল 11টায় ফ্লাইট, তাই ভোরবেলা বাসা থেকে বের হব বলে ঠিক করি। রাত 9টা, ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। ভাবতে লাগলাম, চাইলেই আজ জীবনটা অনেক কিছু দিয়ে পরিপূর্ণ থাকতো, কিন্তু চাইলেও কি আর সব পাওয়া যায়? হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখলো। পিছন ফিরে দেখি ভাইয়া। আমাকে বললেন, কিরে, মন খারাপ? না, মন খারাপ কেন হবে? লিজা আসেনি বলে? আমি ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া বলল, আমি সব জানি, তোর ভাবি আমাকে বলেছে। শুনে আসলে অনেক খারাপ লাগলো। এখানে খারাপ লাগার কি আছে? তার পছন্দ হয়নি, তাই সে মানা করেছে। আর সবারই নিজ নিজ মতামত আছে। আচ্ছা, তুই কি সত্যি লিজাকে ভালোবাসিস? ভালোবাসে কি না জানি না, আর ভালোবাসা কাকে বলে সেটাও জানি না। কিন্তু ওর সাথে পরিচয় হওয়ার পর, কথা বলার পর ওর জন্য আলাদা একটা অনুভূতি কাজ করে, যেটা আর কখনো কাউকে দেখে হয়নি। সেই অনুভূতির টানে ওকে জানিয়েছিলাম মনের কথা, আর তারপর সেই ফিরিয়ে দেয়। আচ্ছা, যদি জোর করে ওকে রাজি করাই তাহলে কেমন হয়? জোর করলে অবশ্যই সে মানতে বাধ্য। তুই বললে এখনই সব কিছুর ব্যবস্থা করব, বল শুধু। আমি মৃদু হেসে বললাম, জোর করে সব কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না ভাইয়া। হয়তো জোর করে ওকে পাবো, কিন্তু কখনো ওর মন পাবো না। সারা জীবন ওর চোখে আমার জন্য ঘৃণা থাকবে, যেটা আমি কখনোই চাই না। তাহলে কি এখন ওকে ভুলে যাবি? জানি না, তবে ভুলে থাকার জন্যই দেশ থেকে আবারও চলে যাচ্ছে। এখানে থাকলে ওকে ভুলতে পারবো না। বুঝলাম। এবার একটু পেছনে তাকা। কেন? আরে টাকা না দেবদাস আমার। আমি পেছনে তাকিয়ে দেখি
ভাবি দাঁড়িয়ে আছেন আর সাথে লিজা, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি অবাক। ভাইয়া ভাবি দুজনের দিকে তাকালাম। ওনারা হাসতে লাগলো। হাসি থামিয়ে ভাবি বলল, কি দেব সাহেব, কি ভেবেছিলেন? মানে? আমার দেবর আমার কাছে একটা জিনিস চেয়েছে আর আমি সেটা দেব না, তা কি করে হয়? আমি বোকার মতো একবার লিজা একবার ভাইয়া ভাবির দিকে তাকাতে লাগলাম। ভাবি আবারও বলল, এইটা লিজা আর আমার একটা প্ল্যান ছিল, তোমাকে পরীক্ষা করে দেখার। মানে? কিসের পরীক্ষা? শোনো তাহলে। ওই দিন রেস্টুরেন্ট থেকে বাসায় আসার পর আমি লিজার সাথে আবারও কথা বলি। ও তাকে বুঝিয়ে বলি সব কিছু, তুমি যে তাকে কতটা পছন্দ করো। সব শুনে সে রাজি হয়, কিন্তু শর্ত দেয় তোমাকে কিছু না জানাতে। সে দেখতে চায় সে রিজেক্ট করার পর তুমি অন্য কারোর সাথে রিলেশন বা বিয়ে করো কিনা। কিন্তু এই পর্যন্ত দেখলাম তুমি তেমন কিছুই করনি। আর তারপর আজ আমরা প্ল্যান অনুযায়ী লিজাকে নিয়ে আসি। সব শুনে আমি লিজার দিকে তাকাই। লিজা, ভাবি যা বলছেন তা কি সত্যি? লিজা মাথা নাড়ল। তোমরা সবাই অনেক খারাপ, জেনে শুনে আমাকে কষ্ট দিয়েছ। এত দামি কিছু পেতে হলে তো একটু কষ্ট সহ্য করতে হবে, তাই না? তাই বলে এমন পরীক্ষা নেই বা? আমি কিছু জানি না, সবই লিজার কাজ। এখন তোমরা সব মিটমাট করো, আমি আর তোমার ভাইয়া নিচে গিয়ে তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। বলেই ভাইয়া ভাবি চলে গেলেন। আমি লিজার দিকে এগিয়ে গেলাম। সে আমার দিকে তাকালো। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই আমায় ভালোবাসো, নাকি ভাবির কথা শুনে? আমি কখনো কারো কথা শুনে সিদ্ধান্ত নিই না। আমার মন যেটাতে সায় দেয় আমি সেটাই করি। তাহলে বিয়ে করবে আমায়? একটা শর্ত মানলে করব। কি শর্ত? আপনি আর দেশের বাইরে যেতে পারবেন না। কেন? ওইখানে গেলে আপনি বদলে যাবেন, আর আমি থাকতে পারবো না এত দূর। তাই আপনি দেশেই কিছু একটা ব্যবস্থা করবেন আর এখানেই থাকবেন। আমি হেসে জবাব দিলাম, আপনার জন্য শুধু বিদেশ কেন, সব কিছু ছেড়ে দিতে রাজি, যাব না আর। সত্যি তো? সত্যি। দেশেই একটা ব্যবসা শুরু করব। তাহলে ঠিক আছে। বিয়ে কবে করবে? আপনি যখন বলবেন। আমি তো এখনই করতে রাজি। এখন? কেন, এখন করলে কোনো সমস্যা? না, তবে সবাই কি মানবে? কেন মানবে না? অবশ্যই মানবে। তুমি চলো আমার সাথে। তারপর আমি লিজার হাত ধরে নিচে নিয়ে গেলাম। সবাইকে বললাম কাজী ডাকতে, আজকেই বিয়ে হবে। তারপর পরে অনুষ্ঠান করা হবে। ভাইয়া সবাইকে ম্যানেজ করিয়ে ওই দিনে কাজী ডেকে আমাদের বিয়ে পড়ানো হয়। আর তারপর পূর্ণতা পাই একটা ভালোবাসার গল্প। এত সহজে যে সব কিছু পেয়ে যাব কখনো ভাবিও নি। কথা মতো 8 মাস পর ধুমধাম করে আমাদের বিয়ের অনুষ্ঠান হয়। এর ভিতরে আমি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করেছি। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি সব পেয়ে গেছি। দোয়া করবেন সবাই, আর এভাবে যেন খুব সহজে সবার ভালোবাসা পূর্ণতা পায়। আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অবশ্যই চেষ্টা করব কালকে যেন গল্প নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে পারি। আর যারা পুরো গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।